আমার নাম মেহেজাবিন। আমার বিয়ে এমন একটি পরিবারে হয়েছিল যেখানে আমার স্বামী আর আমার শ্বশুর ছাড়া আর কেউ ছিল না। যখন এই সম্পর্ক আমাদের বাড়িতে এসেছিল তখন আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। আজকাল কে না চায় যে কম সদস্যের পরিবারে মেয়ের বিয়ে হোক, কিন্তু দুঃখের বিষয় ছিল আমার বিয়ে নির্ঝরপুর নামে একটি পল্লীতে হয়েছিল। আমি ছিলাম আকাশনগরের পড়াশোনা করা মেয়ে, আর ইচ্ছে ছিল সেখানেই বিয়ে করার। আমার আশা ছিল আমার বিয়ে যেন কোনো সচ্ছল পরিবারের ছেলের সঙ্গে হয়। শুনেছিলাম যে এই ছেলেটি ভালো চাকরি করে। আমাকে জানানো হয়েছিল সে আকাশনগরে চাকরি করে, কিন্তু থাকে নির্ঝরপুরে। সে নিজের গাড়িতে করে সকালে নগরে যায় আর রাতে ফিরে আসে। এটা শুনে আমার মন শান্তি পেয়েছিল, কারণ আমাকে আমার পিত্রালয় থেকে বেশি দূরে থাকতে হবে না। ছেলেটি দেখতে খুব স্মার্ট আর শিক্ষিত ছিল। তার পরিবারে ছিল মাত্র দুজন মানুষ, আমার শ্বশুর আর আমার স্বামী। আমাকে জানানো হয়েছিল আমার শ্বশুরের চোখের দৃষ্টি প্রায় 2 বছর আগে চলে গিয়েছিল। তার চোখে ছানি পড়েছিল, আর সময় মতো চিকিৎসা না হওয়ার কারণে দৃষ্টি পুরোপুরি চলে যায়। এই সম্পর্ক আমাদের জন্য ভালো ছিল, আর প্রত্যাখ্যান করার মতো কোনো কারণও ছিল না। তাই আমার বিয়ে খুব সহজেই হয়ে গেল। আমি আমার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে এলাম। বিয়ের প্রথম দিন নির্ঝরপুরের সব মহিলারা আমাকে ভালোভাবে অভ্যর্থনা জানালো। আমাকে চারপাইতে বসিয়ে সবাই উপহার দিল। শ্বশুরবাড়ির বিয়ের রীতিনীতি আর অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লেগেছিল। আমি আমার শ্বশুরের আশীর্বাদ নিলাম আর বাড়ির কাজ করতে শুরু করলাম। তিনি আমাকে বৌমা বলে ডাকতেন। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু যখনই আমি কাজ করতে করতে তার দিকে তাকাতাম মনে হতো তিনি আমাকে ঘুরে দেখছেন। পরে মনে পড়তো তিনি তো দেখতে পান না। এই চিন্তাটা বারবার মাথায় আসতো, আবার ভুলেও যেতাম। আমাদের বাড়িতে পল্লীর মহিলারা আসতো, কিছুক্ষণ কথা বলে চলে যেত। আমার শ্বশুর বলতেন পল্লীর মানুষ খুব ভালোবাসার আর মায়াময়। তিনি নিজের ঘর থেকে খুব একটা বের হতেন না, আর আমরা দুজন দিনভর একা থাকতাম। আমার স্বামী বিয়ের রাতেই আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমাকে তার বাবার যত্ন নিতে হবে। শ্বশুরের চোখের দৃষ্টি চলে যাওয়ার পর তিনি বাড়িতেই থাকতে শুরু করেন। আগে আমাদের বাড়িতে এক কাজের মেয়ে ছিল, যে পরে কাজ ছেড়ে চলে যায়। তখন থেকে বাড়ির কাজের ঝামেলা বেড়ে যায়। পাশের বাড়ির এক কাকার ছেলে এসে রান্না করে দিত, কিন্তু এই ব্যবস্থা চিরদিন চলতে পারে না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার খুব প্রশংসা করেছিলেন, আর আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে আমি তার বাবার সব সময় যত্ন নেব। সকালে উঠে প্রথমেই আমি শ্বশুরের জন্য নাস্তা তৈরি করতাম। আগে আমার স্বামী বাজার থেকে নাস্তা এনে আমাকে বিশ্রাম করতে বলতেন, কিন্তু এখন আমি বাড়ির সব কাজ নিজে হাতে নিয়েছিলাম, কারণ এই বাড়িতে আর কোনো মহিলা ছিল না। আমি শ্বশুরকে বলেছিলাম বাড়ির সব কাজ আমি নিজেই করব। আমার কথা শুনে শ্বশুর আর স্বামী দুজনেই খুব খুশি হয়েছিলেন। আমার স্বামী বলেছিলেন আমাদের বাড়ির জন্য এমন মেয়েই দরকার ছিল। তিনি বলেছিলেন আমি শুধু সুন্দর নই, বুদ্ধিমতীও। নাস্তার টেবিলে আমি সবার জন্য নাস্তা পরিবেশন করেছিলাম, আর শ্বশুরকে নিজের হাতে নাস্তা খাইয়েছিলাম। আমার স্বামীও তার বাবাকে নিজের হাতে খাওয়ান। তিনি ধীরে ধীরে আমাকে দেখে মুচকি হাসছিলেন। যখন আমার স্বামী বাড়িতে থাকতেন তখন তিনি বাবার সব যত্ন নিতেন। তিনি আমাকে বলেছিলেন পরের বার থেকে তুমি এই দায়িত্ব পালন করবে। আমি খুশি হয়ে বলেছিলাম কেন নয়, আমি বাড়ির সব দায়িত্ব নেব। আমার মনে হচ্ছিল শ্বশুর যেন আমার সামনে বসে আমাকে দেখছেন। নাস্তা শেষ হলে আমার স্বামী পাশের চেয়ার থেকে উঠে আমার পাশে বসে আমার মুখে হাত বুলাতে লাগলেন। আমার ভয় হচ্ছিল শ্বশুর দেখে ফেলবেন কিনা, কিন্তু আমার স্বামী ইশারায় বুঝিয়েছিলেন তিনি কিভাবে দেখবেন, তার তো দৃষ্টি নেই। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। তিনি বাড়িতে না থাকলে আমি দোপাট্টা ছাড়া বাড়ির কাজ করতাম। আমার মনে হতো বাড়িতে কেউ নেই, আর শ্বশুরও দেখতে পান না, তাই যে কোনো অবস্থায় কাজ করতাম আর শ্বশুরের সামনে যেতাম। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, আর তার অভ্যেসও ভালো ছিল। মাঝে মাঝে খুব দুঃখ হতো, এত ভালো মানুষের দৃষ্টি কিভাবে চলে যেতে পারে। তার মুখে সব সময় হাসি থাকত। একদিন আমার স্বামী বলেছিলেন তার পিতাজি খুব সৎ মানুষ, পল্লীতে কেউ তাকে খারাপ বলতো না। তিনি সব সময় মানুষকে সাহায্য করেছেন, আর সবাই তাকে সম্মান করে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি আপনার পিতাজির চিকিৎসা করাননি কেন? তিনি বলেছিলেন তখন তার আকাশনগরে খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই কয়েক সপ্তাহ সেখানে থাকতে হয়েছিল। পিতাজি চাননি তাকে চিন্তিত করতে, তাই কিছুই বলেননি। ধীরে ধীরে দৃষ্টি চলে যায়।
অনেক দিন পরে বাড়ি ফিরে বিষয়টা জানা যায়। যদি সময় মতো জানাতেন তবে নগরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যেত, হয়তো তিনি সুস্থও হয়ে যেতেন। কিন্তু তিনি চিকিৎসা না করানোর জেদ ধরেছিলেন। আমার স্বামী বলেছিলেন তিনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পিতাজি বলতেন বয়স হয়ে গেছে, জীবনে অনেক কিছু দেখেছি, এখন তোমার জীবনের সময় এসেছে, তুমি বিয়ে করো, নিজের জীবন গড়ো, আমার কি হবে, একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যাব। তিনি বলতেন চিন্তা করো না, আমি দেখতে পাই না কিন্তু শুনতে পাই আর অনুভব করতে পারি, আমি শুধু চাই তুমি সুখী হও। আমার স্বামী বলেছিলেন এখন পিতাজির সব দায়িত্ব তার। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তার থাকা পর্যন্ত বাড়িতে কোনো সমস্যা হবে না। আমি শ্বশুরের পুরনো ছবি দেখেছিলাম যেখানে তার দৃষ্টি ছিল, আর তখন আমার শাশুড়ি মাধবী দেবী জীবিত ছিলেন। তিনি খুব সুন্দরী ছিলেন আর শ্বশুর যৌবনে খুবই সুদর্শন ছিলেন। একদিন শ্বশুর বলেছিলেন, দেখো বৌমা, আমার কপালে কি লেখা, আমি আমার বৌমাকে নিজের চোখে দেখতে পারি না। আমি বলেছিলাম, শ্বশুরজি কোনো সমস্যা নেই, আপনি এভাবেই আমাকে আশীর্বাদ দিন। এভাবেই বিয়ের কিছুদিন কেটে গেল। একদিন আমার স্বামীকে কিছুদিনের জন্য আকাশনগরে থাকতে হলো। আমি বলেছিলাম আমাকে পিত্রালয়ে রেখে দাও, কিন্তু তিনি বললেন এখানে বাবা আছেন, তার সেবা কে করবে। আমার স্বামী চলে যাওয়ার সময় বলেছিলেন আমার অনুপস্থিতিতে বাবার খেয়াল রেখো, নিজে হাতে খাওয়াও, কাপড়ও বদলাও। খাওয়ানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কাপড় বদলানোর কথা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি বলেছিলাম এটা আমার ঠিক মনে হচ্ছে না। তিনি বললেন বাবা তো দেখতে পান না, ধরো তোমার বাবার ক্ষেত্রেও এমন হলে তুমি কি খেয়াল রাখতে না? আমি বলেছিলাম ঈশ্বর না করুন। তিনি বললেন তাই বাবার সব কাজ করো। স্বামী চলে যাওয়ার পর শ্বশুর আমাকে ডেকে বললেন, বৌমা। আমি দৌড়ে তার ঘরে গেলাম। তিনি ধুতি আর গেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন। জিজ্ঞেস করলেন, ছেলে চলে গেছে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তবে আমার শার্টটা তুলে দাও। শার্টটা বিছানার পাশে ঝুলছিল, আমি দিলাম। তিনি বোতাম উল্টো পাল্টা লাগাচ্ছিলেন। আমি বললাম, ছেড়ে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। তিনি হাসছিলেন। হঠাৎ তার হাত আমার কোমরে লাগলো। আমি শার্টটা পরিয়ে দিলাম। তারপর তিনি বললেন, বৌমা, আমার চুল ঠিক করে দাও। আমি চিরুনি এনে চুল ঠিক করে দিলাম। এরপর তিনি বললেন, একটু আমার হাতগুলো দাও। আমি অবাক হলেও হাত দিলাম। তিনি শক্ত করে ধরে বললেন, তুমি আমাদের ঘর খুব ভালোভাবে সামলেছ, অন্য কেউ হলে পারত না। আমি হাত ছাড়াতে চাইছিলাম, কিন্তু তিনি বললেন, এখনই যেও না, আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তিনি বললেন, ভগবান আমাকে মেয়ে দেননি, থাকলে হয়তো সে তোমার মতো সেবা করত না। মাধবী দেবীর মৃত্যুর পর খুব খারাপ লেগেছিল। সে ছিল ঘরের একমাত্র মেয়ে। তারপর সব দায়িত্ব ছেলের কাঁধে পড়ে। তুমি এসে সব সামলে নিয়েছ। আমি বললাম, আপনি বোঝা নন, আমাকে মেয়ের মতো ভাবুন। তিনি হাসলেন, কিন্তু তখনও হাত ধরেছিলেন। আমি বললাম, আমাকে রান্নাঘরে যেতে দিন। তিনি হাত ছেড়ে দিলেন, আর আমি তৎক্ষণাৎ চলে গেলাম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার আচরণ অদ্ভুত হয়ে উঠল। স্বামী 1-2 মাস বাইরে ছিলেন। এই সময় শ্বশুর খুব বেশি ঘনিষ্ঠ হয়ে পড়লেন। কখনো শার্ট পরাতে বলতেন, কখনো মাথায় তেল দিতে, কখনো পা টিপতে। আমি ভেবেছিলাম কাজ কম হবে, কিন্তু উল্টোটা হলো। সারাদিন কাজ করেই কাটত। একদিন বিশ্রাম নিতে ঘরে গিয়ে হঠাৎ তার হাসির শব্দ পেলাম। তিনি বললেন, বৌমা, পাশে বসো, মোবাইলে কৌতুক শুনো। আমি না বললেও তিনি জোর করলেন। আমি অবাক হয়ে গেলাম। শেষে উঠে চলে এলাম। রাতে খাওয়ানোর সময় তিনি আমার হাত ধরে রাখতেন, বলতেন রান্না খুব সুস্বাদু। ধীরে ধীরে তার আচরণ আমাকে বিরক্ত করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না স্বামীকে কিভাবে বলবো। এক রাতে ঘুম ভেঙে দেখলাম কেউ আমার পায়ে হাত দিচ্ছে। দেখেই আঁতকে উঠলাম। তিনি শ্বশুর। তিনি বললেন, আমি অন্ধ নই, সব দেখতে পাই। আমি ভয় পেয়ে গেলাম। তারপর যা ঘটেছিল তা কখনোই হওয়া উচিত ছিল না। তিনি মিথ্যা বলেছিলেন। আমি বললাম, সব স্বামীকে বলবো। তিনি হেসে বললেন, ছেলে বিশ্বাস করবে না। আমি অসহায় হয়ে কাঁদতে লাগলাম। তিনি বললেন, প্রথম দিন থেকেই নজর ছিল। ছেলে নগরে গেলে পরিকল্পনা করে অন্ধ সাজেন। ঠিক তখনই আমার স্বামী দরজায় দাঁড়িয়ে সব শুনছিলেন, কারণ 26 নভেম্বর ছিল আমার জন্মদিন। তিনি আগের রাতেই ফিরে এসেছিলেন। সব জেনে তিনি বাবাকে মারধর করেন, সম্পর্ক ছিন্ন
করেন আর আমাকে নিয়ে আকাশনগরে চলে যান। তিনি তার বাবার পক্ষ থেকে ক্ষমা চান। এখন আমরা নগরেই থাকি। বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লেগেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।